পোস্টাল ব্যালটে ভোট দিতে বরিশালের ৮৭,০০০ প্রবাসীর নিবন্ধন। মিশ্র প্রতিক্রিয়া সচেতন মহলে। ফেনীতে তরুণদের প্রাধান্য দিয়ে নির্বাচনী রণকৌশল। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে এই সীমাবদ্ধ প্রশাসনের কার্যক্রম। শিক্ষক সংকটে ফরিদপুরের চরাঞ্চলের স্কুলে ঝরে পড়ছে শিশুরা। দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও শিক্ষক না থাকার অভিযোগ। এবং পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে সুন্দরবনের শুটকি পল্লী। অপচনশীল দ্রব্যের ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলছে প্রকৃতি ও মানুষের স্বাস্থ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যার মধ্যে বরিশালের ৮৭,০০০। তবে পোস্টাল ব্যালট নিয়ে প্রার্থী ও সচেতন মহলের মাঝে মত দ্বিমত থাকলে প্রশাসন বলছে এটি যুগান্তকারী উদ্যোগ। দেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। বেজে উঠেছে নির্বাচনী দামামা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটাররাও প্রস্তুত ভোটাধিকার প্রয়োগ করতে। এবারে নির্বাচনেও আসছে নতুনত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। বরিশালের নবগ্রাম রোডের বাসিন্দা সাইফুর রহমান ১৬ বছরের প্রবাস জীবনে ভোট দিতে পারেননি জাতীয় নির্বাচনে। তবে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। তাই আনন্দ উৎসাহের কমতি নেই তার। দীর্ঘ ১৬ বছর এখানে সৌদি আরবে আমি অবস্থান করতেছি। আমাদের সত্যি একটা খুব আনন্দের যে আমরা অনেকদিন পরে পোস্টাল অ্যাপের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো। শুধু সাইফুরই নন, ভোট দেওয়ার অপেক্ষায় বরিশাল বিভাগের প্রায় ৮৭,০০০ প্রবাসী। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে রেমিট্যান্স যোদ্ধাদের অংশীদার হওয়ার দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে এবার। পোস্টাল অ্যাপসের মাধ্যমে আমরা যে কাগজগুলো আবেদন করেছিলাম সে কাগজগুলো আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার প্রথম আমরা স্বাচ্ছন্দ্যভাবে এবং নির্দ্বিধায় আমাদের ইচ্ছে মতো আমাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের মার্কাকে ভোট দিতে পারবো। তবে কিছু প্রযুক্তিগত গোপনীয়তা রক্ষা সহ প্রশাসনিক এবং রাজনৈতিক জটিলতায় পোস্টাল ব্যালট নিয়ে মতবিরোধ রয়েছে প্রার্থী ও সচেতন মহলের মাঝে। পোস্টাল ভোটের একদিক থেকে আমরা এটাকে পজিটিভলি নিচ্ছিলাম যে আমাদের প্রবাসী স্বজনরা ভোট দিতে পারবে, কিন্তু যে প্রক্রিয়ায় ভোটটি দেওয়া হবে সেখানে কতটুকু স্বচ্ছতা নিশ্চিত হবে সেই বিষয়টা নিয়ে আমরা আশঙ্কার মধ্যে আছি। প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা, সুতরাং তাদের এই অধিকারটা নিশ্চিত করতে হবে। যার যে অ্যাপ্রিহেনশন আছে, আশঙ্কা আছে, সেগুলোকে তারা সামনে আনবে, সামনে এনে সেগুলোকে যাতে করে কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে। প্রবাসীদেরকে ভোটাধিকার নিশ্চিত করা সহজ নয়, অনেক জটিল। তো আমাদের এই ঝুঁকি আছে, এই ঝুঁকি আমাদের গ্রহণ করতে হবে, কারণ এই যাত্রাটা শুরু হবে। আশা করি এই পরবর্তীতে যে সকল অসঙ্গতি, যে সকল সমস্যা আছে এগুলো দূরীভূত হবে। যদিও জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন পোস্টাল ব্যালটে থাকবে স্বচ্ছতা, নিয়ম মেনেই চলবে ভোট গ্রহণ। প্রবাসী ভোটার তো 100% স্বচ্ছতার সাথেই না হবে। আমাদের এখানে যে ভোট আসা থেকে পোস্টাল সিস্টেমে তাকে আনা, তার গণনা করা, সবকিছুই স্বচ্ছতার মাধ্যমে। দূর পরবাসে থেকেও দেশের নেতৃত্ব নির্ধারণে অংশ নেবে প্রবাসীরা। তাই ভোটের দিনটিকে ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন প্রবাসীদের এই অংশগ্রহণ দেশের নির্বাচন সংস্কৃতিতে যুক্ত করবে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ফেনীতে প্রায় ৬ লাখ তরুণ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় জেলায় ভোটের সমীকরণে নতুন মাত্রা এনেছে। ধারণা করা হচ্ছে জেলার ৩টি আসনের ফল নির্ধারণের জন্য তরুণ ভোটাররা এবার মুখ্য ভূমিকা পালন করবেন। তাই তরুণদের প্রাধান্য দিয়েই নানামুখী নির্বাচনী রণকৌশল হাতে নিচ্ছেন প্রার্থীরাও। ৬টি উপজেলা ও ৫টি পৌরসভা নিয়ে গঠিত ফেনীতে আসন রয়েছে ৩টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২২ জন প্রার্থী। সংসদ নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন প্রার্থীরা। যদিও ভোট শেষে প্রতিশ্রুতিগুলো আলোর মুখ দেখে না, এমন অভিযোগ স্থানীয় ভোটারদের। জনগণ এমন প্রার্থী চাই যে আমাদের ফেনী জেলার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। যারা হচ্ছে মাদক সিন্ডিকেট ভঙ্গে এবং আমাদের জেলা থেকে এই যে মাদকের যেই আসর বলা হয় আমাদের জেলাটাকে,
এই শব্দটাকে, এই বাক্যটাকে যাতে আমাদের ফেনী থেকে মুছে দিতে পারে। আমরা চাইবো আগামী দিনে ফেনীতে যিনি নির্বাচিত হয়ে আসবে, উন্নয়নের নামে যে ধরনের পরিলুট আমরা দেখেছি সেগুলো মুক্ত একটি ফেনী উপহার দিবে। এবারে নির্বাচনে জেলায় ভোটারদের মধ্যে একটি বড় অংশই প্রথমবারের মতো ভোট দেবেন। তাই কথার ফুলঝুরি নয়, আইন শৃঙ্খলার উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সমাধান, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের আগ্রাসন বন্ধে যারাই কাজ করবেন তাদেরই বেছে নেবেন তরুণ ভোটাররা। সর্বোচ্চ নিরাপত্তার সাথে একটা উৎসবমুখর পরিবেশে সবাই যাতে আমরা আগামী নির্বাচনের ভোটটা দিতে পারি। ভবিষ্যতে যে প্রতিনিধি আসবে সে যেন নারীদের যথাযথ নিরাপদের ব্যবস্থা করে। আমরা আমাদের প্রথম ভোটটা একজন এমন জনপ্রতিনিধিকে দিতে চাই যারা মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা জেলা রিটার্নিং কর্মকর্তার। আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ, যেহেতু এখন জনগণ সচেতন এবং সবার সহযোগিতা, সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। জেলার মোট ভোটার 13,30,924 জন, যার মধ্যে তরুণ ভোটার 5,93,750 জন। ফলে আসন্ন নির্বাচনে এই বিশাল তরুণ ভোটাররাই বড় ভূমিকা রাখবে অভিমত বিশ্লেষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। শহরের বুক চিরে বয়ে যাওয়া এই আন্তঃসীমান্ত নদীটি এখন কার্যত একটি খোলা ড্রেনে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও নেওয়া হয়নি খননের কোনো উদ্যোগ। সবকিছু জানার পরও দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। একসময় যে নদীপথে জাহাজ কিংবা পালতোলা নৌকার চলাচল ছিল অবাধ, সেই মাথাভাঙা নদী আজ দখল ও দূষণে অস্তিত্ব হারানোর পথে। প্রায় ১২৫ কিলোমিটার দীর্ঘ এই নদীর ৭২ কিলোমিটার প্রবাহ চুয়াডাঙ্গা জেলার ভেতর দিয়ে। মাথাভাঙা নদীর সঙ্গে যুক্ত চিত্রা, নবগঙ্গা ও ভৈরবের মতো গুরুত্বপূর্ণ নদ নদীর উৎসমুখ। কিন্তু মূল নদীতে পানি না থাকায় শাখা নদীগুলোও অস্তিত্ব সংকটে। চুয়াডাঙ্গা শহরের প্রায় সব প্রধান ড্রেন সরাসরি যুক্ত করা হয়েছে মাথাভাঙ্গা নদীর সঙ্গে। কোনো শোধন ছাড়াই নদীর পানিতে মিশছে ময়লা আবর্জনা। খনন না হওয়ায় কমেছে নদীর গভীরতা। তবে এসব নিয়ে ভ্রুক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। যে মাথাভাঙ্গা নদী, এটা দখল হতে হতে এমন একটা পর্যায়ে এসেছে যে নদীটা সংকীর্ণ হয়ে গেছে। তো আমরা চাই মাথাভাঙ্গা নদী খনন হোক এবং মাথাভাঙ্গা নদী সংরক্ষণ হোক। এদিকে দূষণে পানি ব্যবহারের অনুপযোগী হলেও বাধ্য হয়ে তা দিয়ে দৈনন্দিন কাজ সারছেন স্থানীয়রা। এতে বাড়ছে চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ। ময়লা মাটি ফেলে বুঝি ফেলে ধরেন নদী হয়ে গেছে দূষিত। পানি গোসল করলে গাছ উল্কায়। পয়ঃবর্জ্য সরাসরি মাথাভাঙ্গা নদীতে পড়ছে, যা এই অঞ্চলের পরিবেশ দূষণে বিরাট বড় একটা ভূমিকা রাখছে। এমন সংস্কার চাই যে নদী দিয়ে পানি প্রবাহিত হবে, স্রোত প্রবাহিত হবে এবং এলাকার মানুষরা এই নদী থেকে পূর্বে যেভাবে উপকৃত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটি বাঁচাতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এই নদীর যে সকল স্থানে অবৈধ স্থাপনা রয়েছে আমরা একটা তালিকা প্রণয়ন করছি। পরবর্তীতে আমরা জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে পারব। দখল ও দূষণের সঙ্গে জড়িত সরকারি বেসরকারি কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাথাভাঙ্গা নদীকে বাঁচানোর জন্য এবং তাকে সার্বিকভাবে তা ঠিক রাখার জন্য আমরা নানামুখী কাজ করে যাচ্ছি। বাকিটা সকলের সহযোগিতা। অবৈধ দখল উচ্ছেদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং খনন ছাড়া মাথাভাঙ্গা নদীকে বাঁচানো সম্ভব নয়। দ্রুত এটি বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, নদী দূষণ রোধে এতদিনে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যক্রম আছে কিনা এবং না থাকলে কেন নেই, কি বলছেন কর্মকর্তারা, সব মিলিয়ে জানাবেন। আপনি আসলে আমার এই পিছনের চিত্রটি দেখলেই বুঝতে পারবেন মাথাভাঙ্গা নদী কি পরিমাণের দূষণ তৈরি হয়েছে। এই দূষণের কারণে কিন্তু এই মাথাভাঙ্গা নদীতে একসময় সাধারণ মানুষের বিভিন্ন কাজ করতো, বিশেষ করে গোসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ করতো। সেই কাজটি এখন ব্যাহত হচ্ছে। আপনি দেখেন এই যে ড্রেনটি রয়েছে, এটি পৌরসভার একটি ড্রেন। এই ড্রেনের যে ময়লা আবর্জনা সেটি সরাসরি একেবারে মাথাভাঙ্গা নদীতে। শুধু তাই এই ড্রেনের বিভিন্ন বাড়ির যে ট্যাঙ্কি, বিশেষ করে সরাসরি এই ড্রেনের সংযোগ স্থাপন হয়েছে এবং সেই ড্রেনের যে
বর্জ্য কিন্তু সরাসরি মাথাভাঙা নদীতে এসে পড়ছে। এই কারণে কিন্তু দূষণে একেবারে জর্জরিত অবস্থায় মাথাভাঙা নদীতে। এছাড়া কিন্তু আমরা দেখেছি এখানে দখল দূষণ, বিশেষ করে দখলও রয়েছে এখানে সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে মাথাভাঙার পাড়ে কিন্তু তারা দখল করে বিভিন্ন ভবন নির্মাণ করছে। এ কারণে কিন্তু মাথাভাঙা নদীটি এখন দেখছেন একেবারে খালে পরিণত হয়েছে। আপনি জানেন এই মাথাভাঙা নদীটি কিন্তু 5টি শাখা নদী রয়েছে। সেই শাখা নদীগুলো ভৈরব, নবগঙ্গা, চিত্রা, সেই নদীগুলোতেও কিন্তু পানি নেই, কারণ মাথাভাঙাতে পানি না থাকলে এই সব নদীগুলোতে আসলে পানি থাকে না। আমরা কথা বলেছি এখানে মাথাভাঙা নদী বাঁচাও আন্দোলনের যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছে। দৃশ্যমান কিন্তু উদ্যোগ কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এখন গ্রহণ করা হয়নি। তারা বলছে মাথাভাঙা নদী কখনো খনন হয়েছে কিনা তাদের আসলে তারা কখনো দেখেনি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা দ্রুতই এই মাথাভাঙা নদী সংস্কার করার জন্য, খনন করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে। আমরা যাদের দিকে এই পৌরসভার সাথে কথা বলেছি, পৌরসভা তারা বলছে এই দূষণ প্রতিরোধে তারা কিন্তু ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির মাধ্যমে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসকের সাথে যেটি আমাদেরকে বলছে, মাথাভাঙা একটি চুয়াডাঙ্গার মানুষের একটি প্রাণের দাবি। আর সেই মাথাভাঙা নদী যদি দখল দূষণ করে তাহলে পরে কারোর সাথে কাউকে আসলে এই ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চুয়াডাঙ্গাবাসী বলছে 1921 সালের একটি ম্যাপ আছে, সেই ম্যাপ অনুযায়ী যদি মাথাভাঙা খনন করা যায় তাহলে এই নদীর যে পুরনো যৌবন, সেই যৌবন কিন্তু ফিরে আসবে। কৌরি। সেলিম, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের 3 জনের মরদেহ কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড় বাসায় নিয়ে আসা হয়েছে। গ্রামের বাড়ি 14 গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানকার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি সহকর্মী নাসির উদ্দিন চৌধুরীর সাথে। নাসির, নিহতদের পরিবারের লোকজন কি বলছেন? আজ জানাজা শেষে দাফন কখন হবে জানাবেন। উত্তরা অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। সেই 3 জনের মরদেহ কাল রাতে কুমিল্লা নিয়ে আসা হয়েছে। কুমিল্লা দারোগাবাড়ি জামে মসজিদে প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন নিয়ে যাওয়া হবে কুমিল্লা চৌদ্দগ্রাম গ্রামের বাড়িতে। আমরা কুমিল্লা শহরের বাসিন্দা ফজলে রাব্বি এবং তার পরিবার। তো ফজলে রাব্বির মরদেহ এখন কুমিল্লা চৌদ্দগ্রাম উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এর আগেই আমরা এই কুমিল্লা নগরের নানুয়া দিঘির পাড়ে যে তাদের বাসভবন, সেই বাসভবনের সামনে আছি। সেখানে আমরা ওনাদের স্বজনদের সাথে কথা বলবো। নিহত ফজলে রাব্বির চাচা কাজী খুরশেদ আলম, কাজী ফখরুল আলম বলবেন। আচ্ছা, আপনার আসসালামু আলাইকুম। যে ফজলে রাব্বি জি, কালকে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে, এখন কি অবস্থা আপনাদের? এখন একটু বোঝেনি, একই পরিবারে 3 জন হারানোর পরে যে শোকের ছায়া, এটা আপনি বুঝতেই পারেন। তা আমরা এখন ওদের এটা আমাদের শহরের পৈতৃক বাড়ি, আর আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা চিওরা কাজী বাড়ি। ওখানে আমরা পারিবারিক কবরস্থানে 3টা লাশকে একসাথে দাফন করবো আর কি। কালকে আপনারা কখন শুনেছেন ফজলে রাব্বি কি করতে? ফজলে রাব্বি একজন ফার্মাসিস্ট ছিলেন। সে এসকেএন্ড কোম্পানির ফার্মাসিস্ট ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং তার ওয়াইফ ফার্মাসিস্ট। সে স্কোয়ার ঔষধ কোম্পানির ফার্মাসিস্ট ছিলেন। সে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। তাদের এই 2 বছরের যাত্রা ছিল আর কি। ফজলে রাব্বির পরিবারের এখন কারা জীবিত আছে? ওর আমরা তো চাচারা আছি, আর ওর হলো বাবা, মা, বোন আছে ডাক্তার, তার বোনের হাজবেন্ডও ডাক্তার। এই মানে এক ছেলে, এক ভাই, এক বোন ছিল। এখন এক বোন আছে না। এখন কখন জানাজা অনুষ্ঠিত? আমরা এই 11টার সময় কুমিল্লা চিওরা কাজী বাড়ি, ওইখানে পারিবারিক কবরস্থানে আমরা দাফন করব। নামাজ জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করব। আপনাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সরকারের প্রতি কোনো দাবি আছে কিনা? আসলে আমি আল্লাহর ইচ্ছা, এখানে কিছু বলার নেই। আমাদের কোনো অভিযোগ, এটা আল্লাহ যা ভালো মনে করছে নিয়ে গেছে। আমরা কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমরা কথা বললাম ফজলে রাব্বির চাচার সাথে, কাজী ফখরুল আলম। এই মরদেহগুলো এখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি তাদের এই শহরের বাড়িতে
নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন, তার সহপাঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এই বাড়িতে এসে জড়ো হয়েছেন। শোকাবহ এই বাড়িতে মানুষ তাদের সমবেদনা জানাতে এসেছেন। এখন তাদের ফজল রাব্বি, তার স্ত্রী সুবর্ণা সুলতানা এবং তার 3 বছরের বাচ্চা কাজী রিশাদকে রিশাদের মরদেহ বা এই 2টি অ্যাম্বুলেন্স এখন কুমিল্লা 14 গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সাথে তার আত্মীয় স্বজন রাও যাচ্ছেন কুমিল্লা 14 গ্রাম। সেখানে তাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। সেখানে সকাল 11টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই জানাজা শেষে তাদের শায়িত করা হবে। তো আমরা একটু আগে কাজী খোরশেদ আলম, ফখরুল আলম, যিনি ফজল রাব্বির চাচা, আমাদেরকে জানিয়েছেন যে কোনো এই দুর্ঘটনায় তাদের কোনো দাবি নেই। তারা এটাকে কোনো কাউকে দোষারোপ না করে তারা সেটা তাদের এই মৃত্যু জন্য তারা কাউকে দায়ী করছে না। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে রাজধানীর উত্তরায় নিহত ফজল রাব্বি পরিবারের সদস্যদের এই মুহূর্তের সর্বশেষ খবর। নাজির, ধন্যবাদ আপনাকে। শিক্ষক সংকটে ফরিদপুরের চরাঞ্চলের স্কুলে ঝরে পড়ছে শিশুরা। সভ্য সমাজ ব্যবস্থা আর নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন জনপদ দিয়ারা নারিকেল বাড়িয়া চরাঞ্চল। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। উপার্জনের উৎস বলতে কেবল কৃষি। অভিযোগ, দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও থাকে না শিক্ষক। চারদিকে অথই জল, এরই মাঝে পদ্মা নদীর বুকে একখণ্ড বিচ্ছিন্ন জনপদ ফরিদপুরের দিয়ারা নারিকেল বাড়িয়া চরাঞ্চল। সভ্য সমাজ ব্যবস্থা আর নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন চরটিতে 10 থেকে 12 হাজার মানুষের বাস, যাদের বেশিরভাগেরই পেশা কৃষি। পিছিয়ে পড়া এই জনপদটিতে আছে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও থাকে না কোনো শিক্ষক। বলা হচ্ছে এতে ঝরে পড়ছে অধিকাংশ শিক্ষার্থী। আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে 3-4 দিন পড়ছিলাম, একদিন আসলে 3 দিন আসে। অন্যদিকে শিক্ষকরা বলছেন দুর্গম আর নিয়মিত ট্রলার না থাকায় অসুবিধায় পড়েন তারা। অধিকাংশ শিক্ষকগুলোই উপস্থিত হয় না দৈনিক, দেখা যায় মাসে একবার, কেউ বছরও 2-1 আসে, এরকম অবস্থা। যার কারণে নিয়মিত ছাত্রছাত্রীও আসে না, পড়ালেখা কেন হয় না। পড়ালেখা না হইলে আমাকে তোর পড়ালেখার দরকার, এমনি আমরা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা 2টার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় ট্রলার পাওয়া যায় না। স্কুল 4-5-এ এই উপযোগী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। কেন কম সেটা অর্থনৈতিক অবস্থার জন্য হতে পারে বা আদার্স অন্য বিভিন্ন কারণ হতে পারে। এই অবস্থায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা অফিসার। এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি। আমার একজন অফিসারকে আহ্বায়ক করে যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দিবে, সেটার মোতাবেক আমি ব্যবস্থা নেব। বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দাদের আশা, কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে ফিরবে শিক্ষার পরিবেশ, মিলবে শিক্ষার আলো। ডিভিসি নিউজ ডেস্ক। কনকনে শীতে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 96%। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এছাড়া শীতজনিত রোগের সংক্রমণও বেড়েছে উদ্বেগজনক হারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সংরক্ষিত এই বনে শীত মৌসুমে জমে ওঠে শুটকি পল্লী। এসব পল্লীতে উৎপাদিত শুটকি দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনীতিতে অবদান থাকলেও সংরক্ষিত বনের পরিবেশে এটি বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বঙ্গোপসাগরের তীরে সুন্দরবনে জেগে ওঠা দুবলা, আলোরকোল, মেহেরআলী, শালা, অফিসকেল্লা, নারকেলবাড়িয়া ও ছোট আম্বরিয়া চর নিয়ে গড়ে উঠেছে শুটকিপল্লী। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে শুটকি তৈরির কর্মযজ্ঞ। সমুদ্র থেকে আহরিত নানা প্রজাতির মাছ শুকিয়ে তৈরি হয় উন্নত মানের শুটকি, যা মেটায় দেশের বড় একটি পুষ্টির চাহিদা। জাল ধরে ওই বোটে মাছ কুলি দিয়ে যায়, কুলি দিয়ে গেলে আমরা বয়ে এনে মেলায় নেটে শুকায়। এটা কেউ এখানে বিক্রি করে, কেউ আবার মোকামে পাঠায়। এই জায়গায় লোটে শুটকি, সুরি শুটকি, সিংড়ে শুটকি, সুনো শুটকি, সব জাতের শুটকি হয়। গেল বছর শুটকিপল্লী থেকে রাজস্ব এসেছে প্রায় 6.5 কোটি টাকা। তবে পরিবেশবিদরা বলছেন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বনের পরিবেশ, প্রকৃতি ও মানুষের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে শুটকিপল্লী। পলিথিন, প্লাস্টিক, শোলাসহ বিভিন্ন অপচনশীল দ্রব্য ব্যবহারে মারাত্মক ক্ষতি হচ্ছে বনাঞ্চলের। আমাদেরকে খেয়াল করতে হবে যে এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো করার মধ্যে যেন পরিবেশগত যেন কোনো ঋণাত্মক প্রভাব তৈরি না হয়। অর্থাৎ বন কেটে আমি দুবলাচরের মাছ শুকানো জায়গাটাকে আমি অনেক বাড়াই ফেলছি, এটা যেন না হয়। মৎস্যজীবীরা যাবে, পারমিট নিয়ে যাবে, নির্দিষ্টভাবে যাবে, এখনও যাচ্ছে, ভবিষ্যতে যাবে, মাছও আহরণ করবে, সবই ঠিক আছে। কিন্তু ওই এরিয়াটাকে মাছ শুকানোর জন্য বা প্রক্রিয়াকরণ করার জন্য ওই এরিয়াটা ব্যবহার করা যাবে না, এটা আমাদের কথা। সুন্দরবনের এই ক্ষতির বিষয়ে পরিবেশবিদদের সঙ্গে একমত পোষণ করেছেন বন কর্মকর্তারাও। 1000 লোক মানে জেলে বাওয়ালি মিলে এখানে থাকে। এরা কিন্তু এই এখনকার দিনে এই প্লাস্টিক দূষণ করছে এবং এদেরকে এই থাকার ফলে বনের কিন্তু ক্ষতি হচ্ছে। এখন কিন্তু সময় এসেছে এই দুবলার পল্লীটা এখান থেকে স্থানান্তর করে অন্ততপক্ষে সংরক্ষিত বনের বাইরে কোথাও নেওয়ার। শুটকিপল্লীর অর্থনীতি, কর্মসংস্থান ও দেশের পুষ্টি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের মনোরম আবহাওয়ায় বাগেরহাটে বেড়েছে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে ভিড় বাড়ছে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ ও হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকায়। পর্যটক সমাগমে বেচাকেনা বেড়েছে স্থানীয় দোকানীদের। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। শীতের দাপটের মাঝেও পর্যটক পদচারণায় মুখর বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান। শীত সকালের দুষ্টমিষ্টি আবহাওয়া উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা পঞ্চম থেকে আসছি সুন্দরবন ঘোরার জন্য, সেখানে অনেক জায়গায় ঘুরে আসলাম, অনেক ভালো লাগলো। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের স্থাপত্য সৌন্দর্যে বিমুগ্ধ তারা। পাশাপাশি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতেও আসছেন অনেকে। আমি খান জাহান আলী পীর সাহেবের মাজারটা দেখে আসছি, এখন ৬০ গম্বুজ মসজিদটা দেখবো বলে আসছি। দর্শনার্থী সমাগমে সরগরম স্থানীয় ক্ষুদ্র ব্যবসা। বাগেরহাটের মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং আন্তরিক। ৬০ গম্বুজ মসজিদ দেখে মনে হলো যে এটা বাংলা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, এটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দেশি বিদেশি সহ অনেকেই এখানে আসেন এবং পর্যটন মৌসুমে এখানকার পরিবেশ আমরা পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে থাকি। সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে পর্যটক পদচারণা আরও বাড়তে পারে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিনল্যান্ড দখলের কোনো চেষ্টা হলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য সীমা অতিক্রম হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। লেস্কুরে বলেন, সম্প্রতি তিনি মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলেছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। এতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইইউ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক গুরুতর সংকটে পড়তে পারে। লেস্কুরে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক বা আগ্রাসী পদক্ষেপ নেয় তবে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশ্ব রাজনীতিতে ফের আলোচনায় বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো কেন এই দূরবর্তী দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের এত আগ্রহ। বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু রাজনীতি নয়, লুকিয়ে আছে বিপুল খনিজ সম্পদ সহ বড় কোনো বৈশ্বিক কৌশল।
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিকের সংযোগস্থলে অবস্থিত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। মাত্র ৫৬,০০০ মানুষের এই দ্বীপের আয়তন ইউরোপের একাধিক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড়, যদিও প্রায় ৮০% বরফে ঢাকা। গ্রিনল্যান্ডের মূল শক্তি এর কৌশলগত অবস্থান। আর্কটিকের কেন্দ্রে থাকায় এখান থেকে ইউরোপ, উত্তর আমেরিকা ও রাশিয়ার আকাশ সমুদ্রপথ নজরদারি সম্ভব। ট্রাম্পের মতে রাশিয়ার সামরিক তৎপরতা ও চীনের বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, রয়েছে দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম, লোহা, দস্তা, সোনা এবং তেল গ্যাসের সম্ভাব্য মজুদ। জলবায়ু পরিবর্তনের ফলে গলতে শুরু করেছে গ্রিনল্যান্ডের বরফ। এতে একদিকে যেমন পরিবেশগত ঝুঁকি বাড়ছে, অন্যদিকে আবার খুলে যাচ্ছে নতুন আর্কটিক সমুদ্রপথ, যা ভবিষ্যতে এশিয়া, ইউরোপ ও আমেরিকার মধ্যে বাণিজ্যকে আরও দ্রুত ও সহজলভ্য করতে পারে। ২০১৯ সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন ট্রাম্প। তখনই ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দেয় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। বর্তমান সময়েও নিজেদের অবস্থানে অনড় ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। সব মিলিয়ে গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এটি ভবিষ্যতের নিরাপত্তা, প্রযুক্তি ও বৈশ্বিক ক্ষমতার প্রতীক। ট্রাম্পের আগ্রহ বাস্তবে রূপ নেবে কিনা তা অনিশ্চিত, তবে গ্রিনল্যান্ড যে আগামী দিনের ভূরাজনীতির কেন্দ্রে তা এখনই স্পষ্ট। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।